একটি শিশুকে যদি একই প্রশ্ন করা হয়, বড় হয়ে তুমি কি হতে চাও, তাহলে সে হয়তো বলবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক কিংবা ব্যবসায়ী। কিন্তু খুব কম মানুষই তাকে আরেকটি প্রশ্ন করে, তুমি কি জানো অর্থ কিভাবে কাজ করে? হয়তো সেখান থেকেই শুরু হয় আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা বছরের পর বছর পড়াশোনা করি, ডিগ্রি অর্জন করি, চাকরি করি, আয় বাড়ানোর জন্য লড়াই করি, অথচ এমন একটি বিষয় কখনো শিখি না যার উপর আমাদের পুরো জীবনটি দাঁড়িয়ে থাকে। তাই আশ্চর্যের কিছু নয়, অনেক মানুষের আয় বাড়ে কিন্তু আর্থিক স্বাধীনতা কখনোই আসে না। তাহলে কি সমস্যাটা অর্থের অভাবে, নাকি অর্থ সম্পর্কে আমাদের চিন্তার অভাবে? যদি এমন একজন মানুষ থাকেন যিনি দেখিয়ে দেন যে একই পৃথিবীতে থেকেও দুই ধরনের শিক্ষা দুই ধরনের ভবিষ্যৎ তৈরি করে, তাহলে কোন শিক্ষাটিই বা আমাদের এতদিন শেখানো হয়নি? আর সেই অদেখা উত্তরই লুকিয়ে রয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিগত অর্থব্যবস্থার বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের পাতায়। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। রবার্ট টি কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে এমন একটি বিষয় নিয়ে কথা বলা হয়েছে যা আমাদের জীবনের সঙ্গে প্রতিনিয়ত জড়িত রয়েছে, অথচ আমাদের শিক্ষা ব্যবস্থা প্রায় কখনোই শেখায় না ফাইন্যান্সিয়াল এডুকেশন। তিনি দেখিয়েছেন ধনী এবং মধ্যবিত্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তাদের উপার্জনে নয়, বরং অর্থকে দেখার দৃষ্টিভঙ্গিতে। একই বেতন, একই সুযোগ এবং একই সমাজে থেকেও কেন একজন মানুষ ধীরে ধীরে সম্পদ গড়ে তোলে আর অন্যজন সারা জীবন অর্থের পেছনে ছুটতেই থাকে? এই বই সেই প্রশ্নের গভীর উত্তর খুঁজে দেয়। আজকের এই যাত্রায় আমরা জানব কিভাবে সম্পূর্ণ দুটি ভিন্ন মানসিকতা একটি শিশুর জীবনকে বদলে দেয়, কেন অ্যাসেটস এবং লায়াবিলিটিজের পার্থক্য বোঝা আর্থিক স্বাধীনতার প্রথম ধাপ, কেন শুধু কঠোর পরিশ্রম নয়, অর্থকে নিজের জন্য কাজ করাতে শেখাও জরুরি, এবং কিভাবে ছোট ছোট আর্থিক সিদ্ধান্তই একজন সাধারণ মানুষকে অসাধারণ আর্থিক স্বাধীনতার পথে নিয়ে যেতে পারে। একটি ছোট ছেলে ছিল যার জীবনে দুজন বাবার মতো মানুষ ছিল। একজন ছিলেন উচ্চশিক্ষিত, সম্মানিত এবং সমাজের চোখে অত্যন্ত সফল। তিনি সবসময় বলতেন, ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাবে, তাহলেই জীবনে নিরাপদ থাকবে। অন্যজন হয়তো এত বড় ডিগ্রিধারী ছিলেন না, কিন্তু অর্থ সম্পর্কে তার চিন্তা ছিল সম্পূর্ণরূপে আলাদা। তিনি বলতেন, শুধু অর্থ উপার্জন করতে শেখো না, আগে শেখো অর্থ কিভাবে কাজ করে। ছেলেটি বড় হতে হতে বুঝতে শুরু করলো দুজনের কথাই আন্তরিক ছিল, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি ছিল একেবারে ভিন্ন। একজন নিরাপদ চাকরিকে জীবনের লক্ষ্য মনে করতেন, আর অন্যজন বিশ্বাস করতেন আর্থিক স্বাধীনতা আসে তখন যখন অর্থ আপনার জন্য কাজ করতে শুরু করে। সেই দুই ভিন্ন শিক্ষার মাঝখানেই জন্ম নেয় এমন কিছু প্রশ্ন যা ধীরে ধীরে ছেলেটির পুরো জীবন বদলে দেয়। সেই ছোট্ট ছেলেটি পরে বড় হয়ে রবার্ট টি কিওসাকি হন, আর তার জীবনের এই বাস্তব অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় রিচ ড্যাড পুয়ার ড্যাড, এই বইটি, যা শুধু ধনী হওয়ার উপায় শেখায় না, বরং অর্থ, সম্পদ এবং আর্থিক স্বাধীনতা সম্পর্কে আমাদের দীর্ঘদিনের বিশ্বাসকে নতুন করে ভাবতে শেখায়। ধনী মানুষ কি অর্থের জন্যই কাজ করে, নাকি অর্থ তাদের জন্য কাজ করে? এই বইটির শুরুতেই রাইটার এমন একটি ধারণাকেই চ্যালেঞ্জ করেন, যা আমাদের অধিকাংশ মানুষ ছোটবেলা থেকেই সত্য বলে বিশ্বাস করে এসেছে। আমাদের শেখানো হয়েছে, ভালোভাবে পড়াশোনা করো, একটি নিরাপদ চাকরি খুঁজে নাও, নিয়মিত বেতন পাবে, ধীরে ধীরে পদোন্নতি হবে, আর এভাবেই একদিন আর্থিক নিরাপত্তা অর্জন করবে। এই পরামর্শটি শুনতে ভুল নয়,
কিন্তু কিয়োসাকির মতে এটি পুরো ছবির মাত্র একটি অংশ। কারণ একটি চাকরি আপনাকে আয় দিতে পারে, কিন্তু সেই আয় কি আপনাকে সত্যিকারের আর্থিক স্বাধীনতা দিতে পারবে? যদি একদিন আপনি কাজ করা বন্ধ করে দেন, তাহলে কি আপনার আয়ও বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর পুরো বইটির ভিত্তি তৈরি করে। রবার্ট তার দুই বাবার কাছ থেকেও দুটি সম্পূর্ণ ভিন্ন শিক্ষা পেয়েছিলেন। পুয়ার ড্যাড, যিনি অত্যন্ত শিক্ষিত এবং ভালো চাকরিতে প্রতিষ্ঠিত ছিলেন, বিশ্বাস করতেন নিরাপদ আয়ই জীবনের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে রিচ ড্যাড তাকে শেখান অর্থের পেছনে সারা জীবন দৌড়ানোই জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়, বরং এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে একসময় অর্থই আপনার হয়ে কাজ করবে। তিনি আরও বলেন, অধিকাংশ মানুষ অর্থ উপার্জনের জন্য নিজের সময়কে বিক্রি করে, অর্থাৎ যতক্ষণ কাজ করবে ততক্ষণ আয় হবে। কিন্তু ধনী মানুষ এমন সম্পদ তৈরি করে যা তার ঘুমের সময়েও আয় তৈরি করে। এই চিন্তার পার্থক্যই সাধারণ মানুষ এবং আর্থিকভাবে স্বাধীন মানুষের মধ্যে সবচেয়ে বড় ব্যবধান তৈরি করে। এরপর কিয়োসাকি মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রুর কথা তুলে ধরেন, যেটি হলো ভয় এবং লোভ। তিনি বলেন, অধিকাংশ মানুষ চাকরি করে মূলত দুটি কারণে। প্রথমটি হলো টাকা না থাকার ভয়, আর দ্বিতীয়টি হলো বেশি টাকা পাওয়ার লোভ। ভয় তাকে একটি চাকরিতে আটকে রাখে, আর লোভ তাকে আরও বড় বেতন, আরও বড় বাড়ি, আরও দামি গাড়ির দিকে ঠেলে দেয়। কিন্তু এই চক্রের একটি বড় সমস্যা রয়েছে। আয় বাড়ার সঙ্গে সঙ্গে খরচও বাড়তে থাকে। মানুষ ভাবে আরও বেশি উপার্জন করলেই হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু বাস্তবে সে শুধু আরও বড় দায়িত্ব এবং আরও বড় খরচের মধ্যেই আটকে যায়। কিয়োসাকি এই অবস্থাকেই বলেন র্যাট রেস, একটি এমন দৌড় যেখানে মানুষ সারাক্ষণ দৌড়িয়ে চলেছে, কিন্তু খুব কম সত্যিকারের মানুষই এগিয়ে যাচ্ছে। এই কারণেই তিনি বলেন, অর্থের জন্য কঠোর পরিশ্রম করার আগে অর্থকে বোঝা খুব জরুরি। কারণ অর্থ একটি বিষয় যা শুধু শ্রম দিয়ে নয়, জ্ঞান দিয়েও পরিচালিত হয়। আপনি যদি অর্থ সম্পর্কে শিক্ষিত না হন, তাহলে আয় যতই বাড়ুক না কেন, সেই অর্থ আপনার কাছে বেশি দিন থাকবে না। কিন্তু আপনি যদি অর্থের নিয়মগুলো বুঝে ফেলেন, তাহলে ধীরে ধীরে একই আয় থেকেও সম্পদ তৈরি করা সম্ভব। বইটির এই অংশে রবার্ট টি কিয়োসাকি আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেন, আর সেটি হলো ফাইন্যান্সিয়াল এডুকেশন বা আর্থিক শিক্ষা কোনো বিলাসিতা নয়, এটি জীবনের একটি মৌলিক দক্ষতা। আমরা স্কুলে গণিত শিখি, বিজ্ঞান শিখি, ইতিহাস শিখি, কিন্তু খুব কম মানুষই শেখে কিভাবে অর্থ পরিচালনা করতে হয়, কিভাবে একটি আয়কে সম্পদে রূপান্তর করতে হয়, অথবা কিভাবে এমন একটি জীবন গড়ে তুলতে হয় যেখানে অর্থ আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করবে না। আর এই অজ্ঞতার কারণেই অসংখ্য মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করেও আর্থিক স্বাধীনতার স্বাদ পায় না। রাইটার তাই আমাদের একটি গভীর প্রশ্ন রেখে যান এখানে, আপনি কি প্রতিদিন শুধু অর্থ উপার্জনের জন্য কাজ করছেন, নাকি এমন একটি ভবিষ্যৎ তৈরি করছেন যেখানে একদিন আপনার অর্থই আপনার জন্য কাজ করবে? কারণ এই একটি প্রশ্নের উত্তরই নির্ধারণ করতে পারে আপনি সারা জীবন র্যাট রেসের অংশ হয়ে থাকবেন, নাকি ধীরে ধীরে আর্থিক স্বাধীনতার পথে হাঁটতে শুরু করবেন। অ্যাসেটস এবং লায়াবিলিটিস ধনী মানুষের সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী শিক্ষা। বইটির এই অংশে এসে রবার্ট টি কিয়োসাকি এমন একটি বিষয়কে ব্যাখ্যা করেন যেটিকে তিনি আর্থিক স্বাধীনতার ভিত্তি বলে মনে করেন। আশ্চর্যের বিষয় হলো, তিনি কোনো জটিল অর্থনৈতিক তত্ত্ব দিয়ে শুরু করেন না, বরং তিনি বলেন, আপনি যদি মাত্র দুটি শব্দের প্রকৃত অর্থ বুঝতে পারেন, অ্যাসেটস এবং লায়াবিলিটি, তাহলে অর্থ সম্পর্কে আপনার চিন্তা ভাবনা বদলে যেতে শুরু করবে। কারণ তার মতে পৃথিবীর অধিকাংশ মানুষ
অনেক পরিশ্রম করে, ভালো আয়ও করে, কিন্তু তারা জানেই না তাদের কেনা জিনিসগুলো সত্যিই সম্পদ নাকি অদৃশ্যভাবে তাদের পকেট থেকে অর্থ বের করে নিয়ে যাচ্ছে। রাইটার খুব সহজ ভাষায় বলেন, অ্যাসেট হলো এমন কোনো সম্পদ যা আপনার পকেটে নিয়মিত অর্থ নিয়ে আসে, আর লায়াবিলিটি হলো এমন কিছু যা নিয়মিত আপনার পকেট থেকে অর্থ বের করে নিয়ে যায়। শুনতে বিষয়টি খুব সহজ, কিন্তু বাস্তবে এখানেই অধিকাংশ মানুষ ভুল করে বসে। কারণ আমরা প্রায়ই এমন জিনিস কিনে ফেলি যেগুলোকে আমরা সম্পদ মনে করি, অথচ সেগুলো আমাদের প্রতি মাসে আরও বেশি খরচের বোঝা বাড়িয়ে দেয়। একটি বড় বাড়ি, একটি দামি গাড়ি বা অপ্রয়োজনীয় বিলাসী জিনিস, সমাজ হয়তো এগুলোকে সফলতার প্রতীক হিসেবে দেখে, কিন্তু যদি সেগুলো প্রতিনিয়ত আপনার আয়কে কমিয়ে দেয়, তাহলে কিওসাকির মতে সেগুলো অ্যাসেট নয়, সেগুলো হলো লায়াবিলিটি। এখানেই তিনি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে বলেন। তিনি বলেন, কোনো জিনিসের দাম দেখে নয়, তার ক্যাশ ফ্লো দেখে বিচার করুন। অর্থটি কোন দিকে যাচ্ছে? সেটি কি আপনার কাছে ফিরে আসছে নাকি আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে? কারণ ধনী মানুষ কোনো কিছু কেনার আগে প্রথমেই এই প্রশ্নটিই করে। তারা শুধু জিনিস কেনে না, তারা ভবিষ্যতের আয়ের সম্ভাবনাকেও কেনে। এই কারণেই তারা এমন সম্পদ তৈরি করার চেষ্টা করে যা দীর্ঘ সময় ধরে তাদের জন্য আয় সৃষ্টি করতে পারে। অন্যদিকে অনেক মানুষ তাদের আয়ের বড় অংশ এমন জিনিসে ব্যয় করে যেগুলো সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে তাদের আর্থিক অবস্থাকে দুর্বল করে তোলে। এরপর রাইটার একটি গুরুত্বপূর্ণ চিত্রের মাধ্যমে বোঝান যে মধ্যবিত্ত এবং ধনী মানুষের অর্থের প্রবাহ এক নয়। মধ্যবিত্ত মানুষ বেতন পায়, তারপর সেই অর্থের বড় অংশ ব্যয় হয়ে যায় ঋণ, বিল, কর, কিস্তি এবং দৈনন্দিন খরচে। ফলে মাস শেষে হাতে খুব কমই কিছু থেকে যায়। কিন্তু ধনী মানুষ প্রথমেই এমন অ্যাসেট তৈরি করে যেখান থেকে নিয়মিত অর্থ আসে। সেই অতিরিক্ত অর্থ আবার নতুন অ্যাসেট তৈরি করতে ব্যবহার হয়। এভাবেই একটি ইতিবাচক চক্র তৈরি হয়, যেখানে অর্থ ধীরে ধীরে আরও অর্থ তৈরি করতে শুরু করে। রাইটার আরও একটি ভুল ধারণা এখানে ভাঙেন। তিনি বলেন, উচ্চ বেতন মানেই ধনী হওয়া নয়। পৃথিবীতে অনেক মানুষ আয়ের দিক থেকে সফল, কিন্তু তাদের জীবন সম্পূর্ণ নির্ভরশীল মাসিক বেতনের ওপর। কারণ তারা আয় বাড়িয়েছে কিন্তু অ্যাসেট বাড়ায়নি। তাই আয় যতই বাড়ুক, আর্থিক স্বাধীনতা কখনোই আসে না। অন্যদিকে একজন সাধারণ আয়ের মানুষও ধীরে ধীরে ধনী হতে পারেন যদি তিনি নিয়মিত নিজের অ্যাসেটের সংখ্যা বৃদ্ধি করতে থাকেন। অর্থাৎ ধনী হওয়ার মূল রহস্য বেশি উপার্জনে নয়, বরং আয়ের একটি অংশকে এমন জায়গায় বিনিয়োগ করা যেখান থেকে ভবিষ্যতে নতুন আয় তৈরি হবে। বইটির এই অংশে কিওসাকি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন। নিজের বাড়ি সবসময় আপনার সবচেয়ে বড় অ্যাসেট নয়। এই বক্তব্যটি প্রথমেই অনেকের কাছেই বিতর্কিত মনে হতে পারে। তিনি ব্যাখ্যা করেন, যদি একটি বাড়ি প্রতি মাসে আপনার কাছ থেকে ঋণের কিস্তি, রক্ষণাবেক্ষণ খরচ, কর এবং অন্যান্য ব্যয়ের মাধ্যমে অর্থ বের করে নিয়ে যায়, অথচ কোনো আয় সৃষ্টি না করে, তাহলে আর্থিক দৃষ্টিকোণ থেকে সেটি আপনার সম্পদ নয়, সেটি একটি দায়। তিনি আমাদের শেখাতে চান না যে বাড়ি কেনা ভুল, বরং তিনি শেখাতে চান আবেগ দিয়ে নয়, ক্যাশ ফ্লো দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে। সর্বশেষে রাইটার এই অধ্যায়ে একটি গভীর উপলব্ধি দিয়ে যান। তিনি বলেন, অর্থের প্রকৃত স্বাধীনতা শুরু হয় তখন যখন আপনার জীবনযাত্রার খরচ আপনার চাকরি নয়, আপনার অ্যাসেট বহন করতে শুরু করে। কারণ যতদিন আপনার প্রতিটি প্রয়োজন পূরণ করার জন্য আপনাকে নিজের সময় বিক্রি করতে হবে, ততদিন আপনি অর্থের জন্য কাজ করছেন। কিন্তু যেদিন আপনার গড়ে তোলা সম্পদ আপনার প্রয়োজনগুলো পূরণ করবে,
সেদিন থেকে অর্থ আপনার জন্য কাজ করতে শুরু করবে। আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যেখানে জীবনের সিদ্ধান্তগুলো আর ভয়ের ওপর নয়, স্বাধীনতার ওপর দাঁড়িয়ে থাকে। আর্থিক স্বাধীনতার প্রকৃত অর্থ কী? বইটির এই শেষ অংশে এসে রাইটার আমাদেরকে মনে করিয়ে দেন, ধনী হওয়া কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের মালিক হওয়া নয়। ধনী হওয়া হলো এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে অর্থ ধীরে ধীরে আপনার জন্য কাজ করতে শুরু করে। এই কারণেই তিনি বারবার বলেন, চাকরি করা ভুল নয়, কিন্তু যদি সারা জীবন শুধুমাত্র বেতনের ওপর নির্ভর করে থাকতে হয়, তাহলে আর্থিক স্বাধীনতা কখনোই অর্জন করা সম্ভব নয়। তিনি পুরো বই জুড়ে যে শিক্ষাগুলো দিয়েছেন, সেগুলো আসলে একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রথমত, অর্থ সম্পর্কে শিক্ষা অর্জন করতে হবে, কারণ ফাইন্যান্সিয়াল এডুকেশন ছাড়া বড় আয়ও বেশি দিন টেকে না। দ্বিতীয়ত, আয়ের একটি অংশ নিয়মিত অ্যাসেটস তৈরিতে বিনিয়োগ করতে হবে, যাতে একদিন সেই অ্যাসেটসই নতুন আয়ের উৎস হয়ে ওঠে। আর তৃতীয়ত, ভয়, লোভ এবং সমাজের দেখানো সফলতার সংজ্ঞা থেকে বেরিয়ে এসে নিজের আর্থিক সিদ্ধান্ত নিজেকেই গ্রহণ করতে হবে। রাইটার বলেন, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, সেটি হলো আপনার চিন্তার ধরন। কারণ আপনার মানসিকতা যেমন হবে, অর্থ সেই দিকেই ধীরে ধীরে প্রবাহিত হবে। আপনি যদি প্রতিটি আয় শুধু খরচ করার কথা ভাবেন, তাহলে অর্থ কখনো আপনার কাছে স্থায়ী হবে না। কিন্তু যদি প্রতিটি আয়ের একটি অংশকে ভবিষ্যতের সম্পদে রূপান্তর করতে শেখেন, তাহলে ধীরে ধীরে আপনার অর্থই আপনার সবচেয়ে বড় কর্মচারীতে পরিণত হবে। রিচ ড্যাড পুয়ার ড্যাড আমাদের শুধু ধনী হওয়ার উপায় শেখায় না, এটি শেখায় অর্থকে নতুনভাবে দেখতে। কারণ আর্থিক স্বাধীনতা একদিনে আসে না, এটি তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সচেতন সিদ্ধান্তে, সঠিক অভ্যাস এবং দীর্ঘমেয়াদী চিন্তার মাধ্যমে। শেষ পর্যন্ত বইটি আমাদের কাছে একটি প্রশ্ন রেখে যায়, আপনি কি সারা জীবন অর্থের জন্য কাজ করবেন, নাকি আজ থেকে এমন একটি জীবন গড়বেন যেখানে একদিন অর্থ আপনার জন্য কাজ করবে? হয়তো এই একটি প্রশ্নের উত্তরই আপনার ভবিষ্যতের আর্থিক পরিচয় নির্ধারণ করবে। আজকের ভিডিও থেকে যদি একটি শিক্ষা সঙ্গে নিয়ে যেতে চান, তাহলে সেটি হোক, আপনার আয়ের পরিমাণ নয়, আপনার আর্থিক অভ্যাসই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আজ থেকেই নিজের অর্থকে শুধু খরচ করার নয়, নিজের ভবিষ্যৎ গড়ার একটি সুযোগ হিসেবে দেখতে শুরু করুন। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।